স্টুডেন্ট, আজকে শুরু করছি তোমাদের সাথে আর একটা নতুন ক্লাস। আমরা রয়েছি স্মার্ট গ্যালাক্সির তরফ থেকে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। ঠিক আছে, আমাদের হেড ব্রাঞ্চ কোথায়? বালুরঘাটে। আর বাকি যে সমস্ত জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলো আছে সেগুলো হচ্ছে গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা। আমরা কিন্তু বিগত 8 বছর ধরে বিভিন্ন এক্সামের প্রিপারেশন করিয়ে আসছি। ঠিক আছে, আমাদের এখানে এসএসসি জিডি বলো বা এএনএম জিএনএম বলো, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, সব কিছুরই কিন্তু জন্য প্রিপারেশন নেওয়া হয়। ঠিক আছে, প্রিপারেশন করানো হয়। আর তোমরা কিন্তু যোগাযোগ করে নিও এই নাম্বারটাতে। আর আবাসিকের যে থাকার ব্যবস্থাটা সেটা কিন্তু শুধুমাত্র আমাদের বালুরঘাট কোচিং সেন্টার, মানে বালুরঘাট যে আমাদের হেড ব্রাঞ্চ, সেখানেই কিন্তু শুধুমাত্র আছে। আমাদের কোচিং সেন্টার তোমরা জয়েন করো, তোমরা এখানে কি কি ফেসিলিটিস পাচ্ছ দেখো। প্রত্যেকটা বিষয় ভিত্তিক, মানে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয় ভিত্তিক কিন্তু শিক্ষক বা টিচার রয়েছে। প্রত্যেকটা বিষয়ের ওপর তোমরা পাচ্ছ বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল। সপ্তাহে একদিন মক টেস্টের সুবিধা আছে। নোটসও কিন্তু এখান থেকে আমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়। সপ্তাহে একদিন করে ওএমআর শিটে মক টেস্ট নেওয়া হয়, ফুল লেন্থ মক টেস্ট যেরকম তোমাদের এক্সামে আসে ওএমআর শিটেই তোমরা দিতে পারবে। সম্পূর্ণ অফলাইন এবং রেকর্ডেড ক্লাসেরও সুবিধা তোমরা পেয়ে যাবে। কোনো কারণবশত তোমরা ক্লাসে আসতে পারছো না, সেই হেতু কিন্তু তোমরা কি করতে পারছো, এই ক্লাসের কিন্তু রেকর্ডেড ভার্সনও তোমরা পাবে। ইভেন ধরে নাও তোমরা ক্লাস করে গেলে বাড়িতে গিয়ে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, তোমরা কিন্তু সেই রেকর্ডেড ভার্সনটা খুলে দেখে নিতে পারো যে তোমাদের ক্লাসে সেই পড়াটা কিভাবে করানো হয়েছিল। আমাদের এখানে যে সমস্ত এক্সামের জন্য মাঠের প্রস্তুতি প্রয়োজন, সেই মাঠের প্রস্তুতির জন্য কিন্তু ট্রেনারও রয়েছে। ঠিক আছে, সন্ধ্যাবেলায় আমাদের ক্লাস হয়, সন্ধ্যাবেলায় আবাসিকের শিক্ষক আসে। সন্ধ্যাবেলার ক্লাস সবার জন্য, শুধু আবাসিকের জন্য এমনটা নয়। তাছাড়া দেখো, সারাদিনের যে কোনো কোনো সমস্যা, মানে আমাদের আবাসিকের মেন যে ক্লাসটা, মানে বিকেলবেলার যে ক্লাসটা, সেটাতে তোমাদের সারাদিন যে তোমরা ক্লাস করছো সেই সারাদিন ক্লাসের জন্য, ক্লাসে তোমাদের কি সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে সেই ডাউট ক্লিয়ারিং ক্লাস হিসেবে কিন্তু ইভিনিং ক্লাসটা আমাদের রয়েছে। তোমরা স্মার্ট গ্যালাক্সি অ্যাপ পাবে, তার সাথে স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে ফ্রি এবং পেইড ক্লাসের সুবিধাও কিন্তু পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন মক টেস্ট দেওয়া হয়, যাতে করে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো যে তোমরা এক্সামের জন্য, আপকামিং এক্সামের জন্য নিজেকে কতটা প্রিপারেশন নিচ্ছ। প্রথমেই বলেছি আমাদের বালুরঘাট ব্রাঞ্চ হেড ব্রাঞ্চ, সেখানে রয়েছে কিন্তু আমাদের আবাসিকের সুবিধা। ছেলে মেয়েদের কিন্তু রয়েছে আলাদা আলাদা আবাসিক, 2 বেলা খাওয়ারও সুবিধা আছে এখানে। থাকা খাওয়া মিলে ছেলেদের ক্ষেত্রে পাবে 2800, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 3500 টাকা এখানে পড়বে। ঠিক আছে, অফলাইন কোর্স যদি তোমরা এখানে জয়েন করো, অফলাইন কোর্সে ভর্তি হলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসেরও সমস্ত সুবিধা এখানে পাচ্ছ বিনামূল্যে। তার সাথে যদি তোমরা 6 মাসের জন্য ভর্তি হও তাহলে থাকছে তোমাদের, তাহলে লাগবে তোমাদের 8600 টাকা। 1 বছরের জন্য হলে লাগবে 13600। আর তোমরা লাইফ টাইম প্যাকেজ 19600-তে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। যতদিন না তোমরা এক্সাম ক্লিয়ার করছো ততদিন কিন্তু তোমরা ক্লাস করতে পারবে। ঠিক আছে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে 6 মাসের ফিস মাত্র 999 টাকা, আর 1 বছরের ফিস মাত্র 1500 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে আমাদের কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস হয়, 4 থেকে 4.5 ঘন্টা করে প্রত্যেক দিনই কিন্তু ক্লাস হয়, মানে যে 3 দিন ক্লাস হয় তার ডিউরেশন থাকে 4 থেকে 4.5 ঘন্টা। আমাদের অনলাইন ক্লাসটা সম্পূর্ণ টেলিগ্রামের মাধ্যমে নেওয়া হয় এবং অনলাইন অ্যাডমিশনের জন্য তোমরা কিন্তু এই ইউপিআই আইডি থেকে যোগাযোগ করে নিতে পারো। এই নাম্বারে পেমেন্ট করো, হোয়াটসঅ্যাপ করে পেমেন্টের স্ক্রিনশট দাও এবং তোমরা জয়েন হও আমাদের স্মার্ট গ্যালাক্সি অনলাইন যে পড়াটা হয় সে অনলাইন কোর্সে। খাতা কলম বাদে তোমাদের আর এখানে কিছুই লাগবে না, পড়াশোনার জন্য যাবতীয় যা প্রয়োজন সম্পূর্ণটাই কিন্তু আমাদের এই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকেই বরাদ্দ করা হবে। শুধু বালুরঘাট হেড ব্রাঞ্চ নয়, প্রত্যেকটি ব্রাঞ্চেই কিন্তু তোমরা এই ফেসিলিটিস গুলো পেয়ে যাবে।
তাছাড়াও রয়েছে ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন, সবই পাবে। পশ্চিমবঙ্গে যে যে চাকরির প্রস্তুতি আমরা দিয়ে থাকি তার যে কোনো চাকরির কিন্তু প্রশ্নপত্রে কমপক্ষে 70% কমনের গ্যারান্টিও আমরা দিই। ঠিক আছে স্টুডেন্ট, চলো। আর তোমাদের যে কোনো এনকোয়ারিজের জন্য কিন্তু তোমরা কি করবে, এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তোমাদের যে কোনো কোয়ারিজ বা যে কোনো ইনফরমেশন তোমরা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারো। আজকে আমরা শুরু করছি, চলো, ক্লাস সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, আমাদের ক্লাসের আজকে টপিক থাকবে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ নিয়ে বিভিন্ন প্রশ্নতে যাওয়ার আগে সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত বিবরণ জেনে নেব। ঠিক আছে, চলো। দেখো, সিপাহী বিদ্রোহ কি? 1857 সালে যে বিদ্রোহ হয়, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে ভারতের ইতিহাসের জলবিভাজিকা রূপে কিন্তু চিহ্নিত করা হয়। 1857 সালে কি হচ্ছে? মহাবিদ্রোহ। মহাবিদ্রোহের আর একটা নাম কি? সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, এই সিপাহী বিদ্রোহকে কি করা হচ্ছে? ভারতের ইতিহাসের জলবিভাজিকা রূপে কিন্তু চিহ্নিত করা হয়। পরবর্তী সময়ে যে স্বাধীনতা আন্দোলনগুলো হয়, মানে স্বাধীনতার জন্য যে সমস্ত আন্দোলন হয়, সেই সমস্ত আন্দোলনের ওপরে কিন্তু এই বিদ্রোহের প্রভাব ছিল অপরিসীম। তাই বীর সাভারকার, মানে বিনায়ক দামোদর সাভারকার, এই বিদ্রোহকে কিন্তু প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। কি বলেছেন? প্রথম স্বাধীনতা যুদ্ধ। এই ক্লাসগুলো তোমরা যেমন করছো, শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, তাতে করে তোমাদের সাথে সাথে তারাও কিন্তু এখান থেকে ফেসিলিটিস গুলো পেয়ে যাবে। তাহলে বীর সাভারকার কি বলছে? আমাদের এই যে 1857 মহাবিদ্রোহ, তাকে কিন্তু বলছে প্রথম স্বাধীনতার যুদ্ধ। কারণ এই যুদ্ধ কিন্তু পরবর্তী যে আন্দোলনগুলো হয় আমাদের স্বাধীনতার জন্য, তার উপরে একটা বিশেষ প্রভাব ফেলেছিল। মহাবিদ্রোহের কারণ আগে জেনে নিব। প্রত্যক্ষ কারণ, কি কারণে মহাবিদ্রোহ হয়? দেখো, ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন, মানে এই রাইফেলে গরু ও শূকরের চর্বি মেশানো কার্তুজ দাঁতে কেটে ভরতে হতো। এনফিল্ড রাইফেলের ভেতরে যে কার্তুজটা ভরতে হয়, সেই কার্তুজটা তৈরি কি ছিল? গরু আর শূকরের চর্বি থেকে, যেটাকে দাঁতে কেটে ভরতে হয়। এর ফলে হিন্দু ও মুসলমান সিপাহীদের কি হয় না, ধর্ম নাশের চেষ্টা করা হচ্ছে বলে একটা কিন্তু গুজব রটে। ঠিক আছে, গুজব রটে। তারপর কি হচ্ছে দেখো, এই তো গেল আমাদের প্রত্যক্ষ কারণ। পরের কারণে চলো। দেখো, রাজনৈতিক কারণ। আগেরটা পড়লাম প্রত্যক্ষ কারণ, এনফিল্ড তোমার হচ্ছে রাইফেলের ব্যবহার। লর্ড ওয়েলেসলি, রাজনৈতিক কারণ, লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতি কি? দেখো, দেশীয় রাজ্যগুলিকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক আক্রমণ থেকে নিরাপত্তা দানের বিনিময়ে তাদের বশ্যতা স্বীকার করানো হয়। এই যে দেশীয় যে তোমার রাজ্যগুলি ছিল, সেই দেশীয় রাজ্যগুলিকে দেশের ভেতরেরই অন্য কোনো রাজ্যের আক্রমণ এবং বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করা হবে। রক্ষা করবে কারা? না, ব্রিটিশ কোম্পানিরা। তার বিনিময়ে তাদেরকে কি করা হয়? ব্রিটিশদের অধীনস্থ করা হয়, বা ব্রিটিশদের সামনে তাদেরকে কিন্তু বশ্যতা স্বীকার করানো হয়। লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন অধীনতামূলক মিত্রতা নীতি। ঠিক আছে, পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্টে আছে কি? লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্য বিলোপ নীতি বা সত্য বিলোপ নীতি। কোন রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে এবং সেই রাজার দত্তক পুত্রের অধিকার বাতিল বলে গণ্য করা হবে। ঠিক আছে, সেই রাজার দত্তক পুত্রের অধিকারকে বাতিল বলে গণ্য করা হবে। ধরে নাও কোনো একটা রাজ্য, যেখানে তোমার ব্রিটিশ সাম্রাজ্যাধীন যে সমস্ত রাজ্যগুলো,
সেই রাজ্যের যে রাজা তার ধরে নাও পুত্র নেই, তবে তার রয়েছে দত্তক পুত্র। কিন্তু সেই রাজা যখন মারা যাবে, তার দত্তক পুত্র যে তার রাজার সিংহাসনে গিয়ে বসবে এটা হবে না। তাহলে সেই রাজ্যটা কি হবে না, ব্রিটিশদের কিন্তু সাম্রাজ্যধীন হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি ইম্পর্টেন্ট বলো যে কোন রাজ্য সত্যবিলোপ নীতির তোমার সত্যবিলোপ নীতির জন্য কোন কোন রাজ্যগুলি ব্রিটিশদের অধীনে যায়, তাহলে কিন্তু বলবো সাতারা, উদয়পুর, ঝাঁসি, নাগপুর প্রভৃতি। তাহলে এই সমস্ত রাজ্যগুলিতে লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি সত্যবিলোপ নীতির মাধ্যমে এই সমস্ত রাজ্যগুলি কিন্তু কি হয় না, ব্রিটিশদের আন্ডারে চলে যায়। আচ্ছা, ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির নিরাপত্তাহীনতা। সিপাহী বিদ্রোহের কারণের মধ্যে প্রত্যক্ষ কারণ আমরা দেখলাম এনফিল্ড রাইফেলের ব্যবহার। দ্বিতীয় কারণ আমরা দেখলাম রাজনৈতিক যে কারণ, তার মধ্যে দেখলাম আমরা লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি আর লর্ড ডালহৌসি প্রবর্তিত কি সত্যবিলোপ নীতি। পরেরটাতে কি রয়েছে, পরেরটাতে আছে ব্রিটিশ আশ্রিত যে রাজ্যগুলি তাদের নিরাপত্তাহীনতা। তাহলে ব্রিটিশরা কি করছে, রাজ্যকে আশ্রয় করে আছে, তার কিন্তু সেই রাজ্যগুলির কোনো নিরাপত্তা নেই। দেশীয় রাজ্যগুলির ব্রিটিশ সাম্রাজ্যভুক্তির ফলে আশ্রিত রাজারা নিরাপত্তাহীনতা বোধ করে। ঠিক আছে, তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি আমরা যেটা পড়লাম, সেই অধীনতামূলক মিত্রতা নীতিতে আমরা দেখলাম যে না, আমাদের যে দেশীয় রাজ্যগুলি আছে তাদেরকে আভ্যন্তরীণ বলো বা বাইরের যে বৈদেশিক আক্রমণ, সেখান থেকে কি করা হবে, প্রোটেকশন দেওয়া হবে, সেখান থেকে রক্ষা করা হবে। আর তার বিনিময়ে সেই সমস্ত রাজ্যের যে রাজারা রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু বর্ষতা স্বীকার করানো হয়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত তো হয়ে যায়, কিন্তু তাদের যে আশ্রিত রাজা যাদেরকে দিয়ে বর্ষতা স্বীকার করানো হয়, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় বোধ করে বা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। পরের পয়েন্ট কি আছে, পরের পয়েন্টে চলো, কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস, অযোধ্যা দখল এবং রাজ পরিবারের সদস্যদের বিতাড়িত করে রাজপ্রাসাদ লুণ্ঠন ভারতীয়দের অসন্তোষকে বাড়িয়ে তোলে। অযোধ্যা দখল করে নেওয়া হয় আর রাজ পরিবারের যে সদস্যরা তাদেরকে বিতাড়িত করে রাজপ্রাসাদ লুণ্ঠন ভারতীয়দের কিন্তু অসন্তোষ বাড়ায়। ঠিক আছে, পরেরটাতে চলো, মহাবিদ্রোহের সূচনা ও বিস্তার। আচ্ছা, মহাবিদ্রোহের সূচনা হয় 29শে মার্চ 1857 সাল। কত সাল? 1857 আমরা জানি মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। কত তারিখ? তারিখটাও খুব বেশি ইম্পর্টেন্ট, 29শে মার্চ। কার হাত ধরে মহাবিদ্রোহের সূচনা হয়? মঙ্গল পাণ্ডে। কার হাত ধরে? না মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে চর্বি মেশানো কার্তুজ ব্যবহারে অসম্মত হয় এবং তিনি সেখানে একজনকে কিন্তু হত্যাও করেন। ঠিক আছে, তার জন্য কিন্তু মঙ্গল পাণ্ডেকে কি করা হয়? মৃত্যুদণ্ড দেওয়া হয়। মঙ্গল পাণ্ডের হাত ধরেই মহাবিদ্রোহের সূচনা। আবার মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রথম যদি বলো তাহলেও কিন্তু মঙ্গল পাণ্ডে। কত সাল? 1857, 29শে মার্চ। তারপর কি বলছে? 11 থেকে 30শে মে 1857 খ্রিস্টাব্দ। মিরাটে সেনা ছাউনি থেকে বিদ্রোহী সিপাহীরা 11ই মে দিল্লি এসে পৌঁছায়। ঠিক আছে, মিরাটে সেনা ছাউনি থেকে বিদ্রোহী সিপাহীরা কি হয়? 11ই মে কিন্তু তারা দিল্লিতে এসে পৌঁছান। ঠিক আছে,
আর দিল্লিতে এসে যখন পৌঁছায় সেই সময়কার মুঘল সম্রাট ছিল কে? দ্বিতীয় বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। দেখো মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সেই সিপাহীরা তোমার কিন্তু হিন্দুস্তানের সম্রাট বা ভারতের সম্রাট বলে ঘোষণা করে এবং সিপাহীরা তার নেতৃত্বে বিদ্রোহ শুরু করে। ঠিক আছে, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, এই যে সিপাহীরা যখন দিল্লিতে এসে পৌঁছালো, সেই সিপাহীরা কিন্তু কি করলো, মুঘল সম্রাটদের যে শেষ সম্রাট, এই যে দ্বিতীয় বাহাদুর শাহকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমাদের মুঘল সাম্রাজ্যের কিন্তু শেষ সম্রাট। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট হলো দ্বিতীয় বাহাদুর শাহ। তাকে হিন্দুস্তানের সম্রাট বা ভারতের সম্রাট বলে ঘোষণা করে, আর সিপাহীরা এই বাহাদুর শাহের নেতৃত্বেই কিন্তু বিদ্রোহ শুরু করেন। প্রশ্ন আসতে পারে এমন যে দ্বিতীয় বাহাদুর শাহ কোন কেন্দ্র থেকে নেতৃত্ব দেয়? তাহলে দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু দিল্লির যে কেন্দ্র, সেই দিল্লি কেন্দ্র থেকে কিন্তু তোমার নেতৃত্ব দেয়। আর তার সাথে আর কে ছিল? বরেলি রেজিমেন্টের তোমার যে জেনারেল বখত খান। দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির কেন্দ্র থেকে নেতৃত্ব দেন, আর তার সঙ্গে ছিল বরেলি রেজিমেন্টের যে তোমার জেনারেল বখত খান। কে? বখত খান। ঠিক আছে, চলো পরে যাওয়া যাক। জুন 1857 খ্রিস্টাব্দ, 4 জুন কানপুর সেনা ছাউনিতে বিদ্রোহ শুরু হয়। ঠিক আছে, কানপুর সেনা ছাউনি। জুলাই 1857 খ্রিস্টাব্দ ইন্দোর, মহৌ, সগর এবং পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তার পরেরটাতে চলো দেখো কি বলছে। মার্চ 1858 খ্রিস্টাব্দ। মার্চের কি না বলছে যে মার্চের 1858 খ্রিস্টাব্দ ইংরেজরা লখনৌ পুনরুদ্ধার করে। ইংরেজরা কি পুনরুদ্ধার করে? লখনৌ কিন্তু পুনরুদ্ধার করে। আচ্ছা, এপ্রিল 1858 খ্রিস্টাব্দ 80 ইংরেজদের দখলে আসে। 80 একটা জায়গার নাম, সেটা কিন্তু ইংরেজদের দখলে আসে। কুনওয়ার সিং এর নেতৃত্বে কি হয়? কুনওয়ার সিং এর নেতৃত্বে কিন্তু বিহারে কিন্তু বিদ্রোহ শুরু হয়। কুনওয়ার সিং এর নেতৃত্বে বিহারে আমাদের বিদ্রোহ শুরু হয়। দিল্লিতে শুরু হলো কার আমলে? দিল্লিতে কিন্তু শুরু হলো তোমার বখত খান, মানে বখত খান কার নেতৃত্বে? বখত খান, তার সঙ্গে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, সেই সময়কার মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট, তার নেতৃত্বে। ঠিক আছে, জুলাই থেকে ডিসেম্বর 1858 খ্রিস্টাব্দ সমগ্র কুনওয়ার সিং দিয়েছিল বিহারের বিদ্রোহ, আর সমগ্র ভারতবর্ষ পুনরায় ইংরেজরা কিন্তু অধিকার করে নেয় 1858 খ্রিস্টাব্দের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে। আচ্ছা, এবার কেন্দ্রগুলো দেখো কোন কেন্দ্র। ঠিক আছে, দিল্লির কেন্দ্র থেকে আমরা এখনই পড়লাম দ্বিতীয় বাহাদুর শাহ আর বখত খান। দ্বিতীয় বাহাদুর শাহ মানে দিল্লিতে যখন সেনাবাহিনী গিয়ে পৌঁছায় তখন তারা কার নেতৃত্বে চলে? মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আর বখত খান। তোমরা অনেক জায়গায় কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং বখত খানও পাবে। কানপুরে নেতৃত্ব দেয় কে? নানা সাহেব, তাতিয়া টোপি, আজিমুল্লাহ। বেরেলিতে খান বাহাদুর, আর এই বেরেলি রেজিমেন্টের জেনারেল ছিল কিন্তু বখত খান। ঠিক আছে, লখনৌতে দেখো বেগম হজরত মহল, এনার সম্পর্কে আমরা আরো জানবো। আর বেগম হজরত মহলের সাথে কে ছিল? বীরজিস কাদির। কে ছিল? বীরজিস কাদির। আর কি? ঝাঁসি থেকে বলার অপেক্ষা রাখে না, অবশ্যই কিন্তু রানী লক্ষ্মীবাই। এই যে রানী লক্ষ্মীবাই, তার
বিবাহ হয় কার সাথে? ঝাঁসি তো রাজ্য, যেটা তোমার সত্যবিলোপ নীতি প্রয়োগ করে চলে যায় ব্রিটিশদের অধীনে, এবং সেখানকার যে রানী, রানী লক্ষ্মীবাই কিন্তু কি হয় না, রানী লক্ষ্মীবাই তোমার ঝাঁসির রাজা গঙ্গারাম যে তোমার গঙ্গাধর রাওকে কিন্তু বিয়ে করে। জগদীশপুর দেখো, জগদীশপুরের নেতা কুনওয়ার সিং আর অমর সিং, মানে জগদীশপুরের হয়ে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং আর অমর সিং। গোয়ালিয়র থেকে আবার কে দেয়? গোয়ালিয়র থেকে দেয় তাতিয়া টোপি, গোয়ালিয়রের লক্ষ্মীবাইকে সাহায্য করে। তাতিয়া টোপি গোয়ালিয়র তোমার সাহায্য নিয়ে লক্ষ্মীবাই গোয়ালিয়র কিন্তু উদ্ধার করে। ফৈজাবাদ যদি দেখো, তাহলে ফৈজাবাদের নেতা মৌলভী আহমদুল্লাহ, এলাহাবাদ থেকে লিয়াকত আলী, আর মথুরা থেকে কিন্তু দেবী সিং আর কদম সিং, দেবী সিং আর কদম সিং। মহাবিদ্রোহের ফলাফল কি হয়? যে কোনো জিনিস যখন শুরু হচ্ছে তার একটা কারণ যেমন থাকে, এবং জিনিসটা শেষ হওয়ার পরে তার একটা রেজাল্ট বা ফলও কিন্তু আমাদের থাকে। তো সেই মহাবিদ্রোহের ফল দেখো, কোম্পানির শাসনের অবসান, কোম্পানির শাসনের অবসান। 1858 সালে কি আসে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই যে 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু আসে, যেটাকে আমরা আর কি বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি জিওআই, জিওআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এই ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা কিন্তু ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার বা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয়। ভারতের শাসনভার চলে যায় কোথায়? আর কোনো রাজার হাতে থাকলো না, ব্রিটিশ তোমার যে সরকার এবং ইংল্যান্ডের মহারানী সেই ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয়। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় বা রাজ প্রতিনিধি রূপে ভারতের শাসন কার্য পরিচালনা করতে থাকেন। আচ্ছা, 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট যখন ভারত শাসন আইন পাশ হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিল? তখন কিন্তু আমাদের ভারতের ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর সাল কত? 1856 থেকে 1858, মানে সময়কাল, তিনি কোন সময় থেকে কোন সময় অবধি ছিলেন? এই 1858তেই চলে আসে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, মহারানী যে পড়লাম, মহারানীর ঘোষণাপত্র দেখো 1858, প্রশ্ন আসে অনেক সময় মহারানীর ঘোষণাপত্র কোন সময় আসে বা মহারানীর ঘোষণাপত্র কোন তোমার সালে পাশ হয়। সেটা হয় কিন্তু 1858 সালের 1 নভেম্বর। 1858 সালের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র আসে, এবং সেই ঘোষণাপত্র দ্বারা ভারতীয় শাসন ব্যবস্থায় বেশ কয়েকটি নীতি ও আদর্শের কথা কিন্তু ঘোষণা করা হয়। আর কি হয়? দেশীয় রাজ্যের সাথে ইংরেজদের যে সম্পাদিত চুক্তিগুলি, সেগুলো মেনে চলার কথা বলা হয়। মানে দেশীয় রাজ্যগুলিকে এমন বলা হয় যে তোমার ইংরেজরা যে সমস্ত চুক্তিগুলো নিয়ে এসছে, সেই চুক্তিগুলোকে দেশীয় রাজ্য মানে রাজ্যের রাজারা যেন মেনে চলে। তারপরে দেখো শাসনতান্ত্রিক পরিবর্তন। শাসনতান্ত্রিক পরিবর্তন কি হয়? 1858 খ্রিস্টাব্দের অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুসারে ভারতের শাসন কার্য পরিচালনার সকল দায়িত্ব রানীর প্রতিনিধি হিসেবে ভারত সচিবের ওপর অর্পিত হয়। 1858 খ্রিস্টাব্দের অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রশ্ন অনেক সময় এইরকম চলে আসে, অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে আসে? 1858 খ্রিস্টাব্দে। কি হয় এই আইন বা অ্যাক্ট অনুসারে? ভারতের শাসন কার্য সম্পূর্ণ রানীর প্রতিনিধি ভারত সচিবের ওপরে কিন্তু অর্পিত হয়।
স্থির হয় যে 15 জন সদস্য নিয়ে গঠিত হবে ইন্ডিয়া কাউন্সিল, ঠিক আছে, ইন্ডিয়া কাউন্সিল, সেটা ভারত সচিবকে কাজে সহায়তা করবে। 15 জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে ইন্ডিয়া কাউন্সিল, ঠিক হয়, তারা এই যে তোমার রানীর প্রতিনিধি ভারত সচিব তাকে কিন্তু সাহায্য করবে। পরের প্রশ্ন দেখো, মানে পরের পয়েন্ট দেখো, আইন পরিষদে ভারতীয়দের নিয়োগ। 1861 খ্রিস্টাব্দে নতুন আইন দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদ এবং কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই আইন পরিষদে ভারতীয় সদস্যদের কিন্তু গ্রহণের ব্যবস্থা গৃহীত হয়। 1861 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট আসে। ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট আসে, সেই সময় কে ছিল? লর্ড ক্যানিংই ছিল, ঠিক আছে। আর কি আসে দেখো, এই যে 1861 খ্রিস্টাব্দ, এই 1861 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং ছিল। লর্ড ক্যানিং এর সময়, মানে ভারতের যদি গভর্নর জেনারেল বলো, গভর্নর জেনারেল হিসেবে লর্ড ক্যানিং এর সময়কাল ছিল 1856 থেকে 1858। আমাদের এই যে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং, এই লর্ড ক্যানিং হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম কিন্তু ভাইসরয়, উনি ভাইসরয়। তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল কে? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং কিন্তু 1861 খ্রিস্টাব্দে কি নিয়ে আসে? ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট। আর কি আসে? ইন্ডিয়া হাইকোর্ট অ্যাক্ট। ইন্ডিয়া হাইকোর্ট অ্যাক্ট কত সালে? 1861। সেই 1861 খ্রিস্টাব্দে নতুন আইন দ্বারা কেন্দ্রীয় আইন পরিষদ এবং কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই আইন পরিষদের কিন্তু ভারতীয় সদস্যদের গ্রহণের ব্যবস্থা কিন্তু গৃহীত হয়, ঠিক আছে। পরের পয়েন্টে চলো। মুঘল সাম্রাজ্যের অবসান হয়, এটা আমরা আগেই পড়েছি। বিদ্রোহের পরে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। কারণ কি? কারণ তিনি কিন্তু এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিল্লি থেকে, আর তার সাথে ছিল কে? বখত খান। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো। 1 নম্বর, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। আমরা মঙ্গল পাণ্ডে সম্পর্কে করার সময় এটা দেখলাম। সিপাহী বিদ্রোহের সূচনা হয় মঙ্গল পাণ্ডের হাত ধরে। সাল কত ছিল? 1857 আর 29শে মার্চ, ঠিক আছে, 1857 29শে মার্চ। তারপর দেখো পরের পয়েন্টে কি আছে, গুরুত্বপূর্ণ তথ্য। এই যে ক্লাসটা তোমরা করছো, এই সিপাহী বিদ্রোহের সম্পর্কে যে বিস্তারিত আলোচনা আজকের আমাদের ক্লাসে হচ্ছে, পরের দিন কিন্তু এই বিস্তারিত আলোচনা থেকেই কিন্তু তোমরা প্রশ্নও পেয়ে যাবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে থাকবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা PYQ, ঠিক আছে। আর তোমরা আমাদের সাথে আসো, মানে স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল বলো বা স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হও। আর একবার কিন্তু স্টুডেন্টস তোমরা আমাদের সেন্টারে জয়েন হও। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু সলিউশন গুলো পেয়ে যাবে। যে কোনো এনকোয়ারিজ এর জন্য তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এসে কন্ট্যাক্ট করো, তোমরা সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। সেকেন্ড পয়েন্টে চলো। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি ছিল? মণিমর্ণিকা। কি নাম ছিল? মণিমর্ণিকা।
আবার অনেক সময় তোমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম পাবে মানু। কি পাবে? মানু। 1857 সালের 10ই মে মিরাটের সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল বলেই মনে করা হয়। আর ডেটটা যদি বলে তাহলে সেটা ছিল 29 মার্চ। কার হাত ধরে হয়? মঙ্গল পাণ্ডে। মহাবিদ্রোহের সময় তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বা হিন্দুস্তানের সম্রাট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। ঠিক আছে? আচ্ছা, কারা করে? সিপাহীরাই করে। 5 নম্বর পয়েন্ট দেখো, লর্ড ডালহৌসি নিষ্কর জমি অনুসন্ধানের জন্য ইনাম কমিশন গঠন করে। লর্ড ডালহৌসি কি করে? নিষ্কর জমিকে অনুসন্ধান করার জন্য, নিষ্কর যেখানে কর দিতে হয় না এরকম জমি অনুসন্ধানের জন্য ইনাম কমিশন গঠন করে। 6, সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে ব্রিটিশ কর্তৃপক্ষ গাদা বন্দুকের বদলে যে এনফিল্ড রাইফেল ব্যবহারের সিদ্ধান্ত নেয় তার নাম কি ছিল? ব্রাউন বেস। আচ্ছা, সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে ব্রিটিশ কর্তৃপক্ষ কি করে? ব্রিটিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তারা ওই গাদা বন্দুক আর ব্যবহার করবে না, তার ফলে এনফিল্ড রাইফেল ব্যবহার করবে। এবং এই যুদ্ধক্ষেত্রে এনফিল্ড রাইফেলের ব্যবহারই কিন্তু ছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, যেটা আমরা শুরুতেই পড়লাম। এনফিল্ড রাইফেলের ব্যবহারের সিদ্ধান্ত নেয় এবং এই এনফিল্ড রাইফেলের নাম কি ছিল? দেখো, ব্রাউন বেস। কি নাম ছিল? ব্রাউন বেস। আচ্ছা, 7, অসমে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? মনিরাম দত্ত। অসমে মহাবিদ্রোহের নেতৃত্ব দেয় মনিরাম দত্ত। 8 নম্বর পয়েন্ট দেখো, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের অন্তরঙ্গ বান্ধবী তথা সহচরী ছিলেন কে? মান্দারবাই। রানী লক্ষ্মীবাই কি করে? নারীদেরকে নিয়ে কিন্তু একটা বিশেষ বাহিনী গড়ে তোলে এবং তার নাম ছিল, সেই বাহিনীর নাম ছিল কি? দুর্গা দল। সেই বাহিনীর নাম ছিল দুর্গা দল। আর এই দুর্গা দল বাহিনীর সেনাপতি কে ছিল? ঝালকার বাই। এই পয়েন্টটা থেকে তোমরা 3টা প্রশ্ন পেয়ে যাচ্ছ। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের অন্তরঙ্গ বান্ধবী বা সহচরীর নাম কি? মান্দারবাই। রানী লক্ষ্মীবাই নারীদেরকে নিয়ে যে বিশেষ বাহিনী গড়ে তোলে তার নাম কি ছিল? দুর্গা দল। আচ্ছা, রানী লক্ষ্মীবাই যে নারীদেরকে নিয়ে দুর্গা দল নামের বিশেষ যে একটা দল গঠন করে তার সেনাপতির নাম কি ছিল? ঝালকারি বাই। ঠিক আছে, 9 নম্বর পয়েন্টে চলো। সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দানকারী বিহারের রাজপুত নায়ক ছিলেন কুনওয়ার সিং। সিপাহী বিদ্রোহে বিহার থেকে যে নেতৃত্ব দেয় সে ছিল রাজপুত নায়ক কুনওয়ার সিং। তিনি জগদীশপুরের জমিদার ছিল। তাহলে জগদীশপুরের জমিদার কে ছিল? কুনওয়ার সিং। তিনি বিহার থেকে কিন্তু মানে বিহারের যে কেন্দ্রটা সেখান থেকে নেতৃত্ব দেয়। 10 নম্বর পয়েন্ট দেখো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই সম্পর্কে ব্রিটিশ জেনারেলের নাম কি বলছে? হিউরোজ। তিনি একটা মন্তব্য করেন, মানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে তিনি বলেন যে দি অনলি ম্যান অ্যামং দ্য রিবেলস, মানে এই যে বিদ্রোহটা রিবেলস, তোমার এই যে বিদ্রোহ হচ্ছে, এই বিদ্রোহের মধ্যে যত ছেলে রয়েছে তার মধ্যে মানে একমাত্র ম্যান বলছে। অ্যাকচুয়ালি তো আমাদের যে ঝাঁসি রানী তিনি তো একজন মেয়ে, উইম্যান, বাট তাকে বলা হচ্ছে ম্যান, এবং সেটা কে বলেছে? ব্রিটিশ জেনারেল হিউরোজ। 11 নম্বর দেখো, সিপাহী বিদ্রোহের পরে প্রথম ভারত সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন এডওয়ার্ড হেনরি। এই যে আমরা দেখলাম না মহারানীর ঘোষণাপত্রে আমরা কি দেখলাম? সেই ঘোষণাপত্র অনুযায়ী কিন্তু তোমার ভারতের যে সমস্ত শাসন কার্য তার দায়িত্ব চলে যায় রানীর প্রতিনিধি ভারত সচিবের হাতে। তো সেই সিপাহী বিদ্রোহের পরে ভারত সচিব হিসেবে নিযুক্ত হয় কে? এডওয়ার্ড হেনরি স্ট্যানলি। এটাও তোমাদের একটা প্রশ্ন, সিপাহী বিদ্রোহের পরে
প্রথম ভারত সচিবের নাম কি? এডওয়ার্ড হেনরি স্ট্যানলি। আচ্ছা, 1858 সালে ভারত শাসন আইন প্রবর্তনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হওয়ার পর এই পদটি সৃষ্টি করা হয়। আর 1858 সালে যখন ভারত শাসন আইন আসে তখন ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। সেটা আমরা আগে কিন্তু করে এসেছি। লর্ড ক্যানিং ছিলেন আমাদের ভাইসরয় সেই সময়কার। এই যে প্রত্যেকটা টপিক আমাদের পড়ানো হচ্ছে, এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা আমাদের বইগুলোতে, আমাদের স্মার্ট গ্যালাক্সির যে বইগুলো আছে সেই বইগুলোতেও কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবে। ঠিক আছে? স্মার্ট গ্যালাক্সির টার্গেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বলো বা ম্যাথ ম্যাজিক বলো, প্রত্যেকটা বইতে কিন্তু তোমরা যে কোনো যে সাবজেক্টের বই বলো সেই সাবজেক্ট কিন্তু সেই সুন্দরভাবেই সেখানে সাজানো আছে। এসএসসি জিডি নেক্সট মান্থে আমাদের আরো কিছু বই পাবলিশড হবে, তোমরা এই বইগুলো পারচেস করো অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশো থেকে। 12 নম্বর পয়েন্ট কি আছে দেখো, স্বাধীনতা লাভের সময় ভারতের সচিব, স্বাধীনতা লাভ সেই সময় ভারত সচিব কে ছিল? উইলিয়াম ফ্রান্সিস হেয়ার, আর্ল অফ লিস্টোয়েল, আর্ল অফ লিস্টোয়েল। ঠিক আছে, স্বাধীনতা লাভের সময় ভারত সচিব ছিলেন উইলিয়াম ফ্রান্সিস হেয়ার, আর্ল অফ লিস্টোয়েল। মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? মহাবিদ্রোহ মানে 1857 সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয় সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল পামারস্টোন। তাহলে প্রশ্ন হতে পারে মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? পামারস্টোন। 14 নম্বর পয়েন্ট দেখো, তাতিয়া টোপির প্রকৃত নাম ছিল রামচন্দ্র পান্ডু টোপি। রামচন্দ্র পান্ডু টোপি কার নাম ছিল? তাতিয়া টোপির মানে আসল নাম। 15 নম্বর প্রশ্ন, অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজেদ আলী শাহ। আমরা দেখেছি অযোধ্যা আক্রমণ মহাবিদ্রোহের কিন্তু একটা কারণ বা গুরুত্বপূর্ণ কারণ। তো অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজেদ আলী শাহ। অযোধ্যার শেষ নবাবের নাম যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের কিন্তু হবে ওয়াজেদ আলী শাহ। নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ও সেনাপতি ছিলেন তাতিয়া টোপি। এরা কিন্তু দুজনে মিলে, এবং এদের সাথে ছিল তোমার আজমিল্লা, তিনি কিন্তু কি করেন না, এরা কিন্তু কানপুর থেকে নেতৃত্ব দেয় তোমার এই মহাবিদ্রোহের। হ্যাঁ, 17 নম্বর দেখো, মিরাটে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কে? মিরাটে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কদম সিং। মিরাটে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কদম সিং। তারপর দেখো, গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন কুনওয়ার সিং এবং তাতিয়া টোপি। রাও সাহেব মানে নানা সাহেবের ভ্রাতা বা ভাই, রাও সাহেবকে নানা সাহেবের ভাই, এবং তাতিয়া টোপির সহায়তায় কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই গোয়ালিয়র দখল করে। শেষ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিল দ্বিতীয় তোমার শেষ যে আমাদের মারাঠার পেশোয়া তার নাম কি? শেষ মারাঠা পেশোয়া হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় বাজিরাও। ঠিক আছে, দ্বিতীয় বাজিরাও। শেষ মারাঠা পেশোয়ার নাম কি? দ্বিতীয় বাজিরাও। প্রশ্ন আসতেই পারে, তার দত্তক পুত্র নাম নানা সাহেব, আর নানা সাহেবের প্রকৃত নাম ছিল ধন্দু পন্থ। ঠিক আছে, ধন্দু পন্থ। পরের পয়েন্ট দেখো, দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কি? এটা একটা বইয়ের নাম। কে লিখেছে? বিনায়ক দামোদর সাভারকার। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে বিনায়ক দামোদর সাভারকার বা অনেকে ভিডি সাভারকার বলে বা বলেছেন, এটি ছিল একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ। এটি মানে এই মহাবিদ্রোহের কথা বলা হচ্ছে, এই মহাবিদ্রোহটার কথা বলা হচ্ছে, যেটা ছিল একটা পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ। ঠিক আছে, আবার এই যে তোমার এই যে বইটা দেখতে পাচ্ছ, দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটা পাবলিশড হয় 1909 সালে।
ঠিক আছে, বিনায়ক দামোদর সাভারকরের লেখা বই দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা পাবলিশড হয় 1909 সালে, এবং সেটাতে বিনায়ক দামোদর সাভারকর কিন্তু 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নিয়েই বলেছেন। পরের পয়েন্টে চলো। জে আউটরাম এবং ডাব্লিউ টেলরের মতানুযায়ী সিপাহী বিদ্রোহ ছিল হিন্দু মুসলিম যৌথ ষড়যন্ত্র। যে কোনো জিনিস নিয়ে প্রত্যেকটা মানুষের যেহেতু আলাদা আলাদা মতভেদ থাকে, তো এখানে দেখো আমরা দেখলাম যে ভিডি সাভারকর বলছে যে এটা একটা পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ, মানে জাতীয় যুদ্ধ। যে কোনো যুদ্ধেও আমরা একদম শুরুর পয়েন্টে পড়েছি, আগামী যে সমস্ত বিদ্রোহ বা আন্দোলনগুলো হয় স্বাধীনতার জন্য, তার উপরে কিন্তু এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। তো এই যে জে আউটরাম এবং ডাব্লিউ টেলর, তার মতানুযায়ী এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহ ছিল কিন্তু একটা হিন্দু মুসলিম যৌথ ষড়যন্ত্র। তারপর দেখো, সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সেনাবাহিনীর সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন কে? ঝাঁসির রানী লক্ষ্মীবাই আর বখত খান। ঠিক আছে, এই যে দত্তক পুত্র মানে তোমার ডালহৌসি, লর্ড ডালহৌসি যে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, সেই নীতি অনুযায়ী যেহেতু ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কোনো তোমার পুত্র সন্তান ছিল না, তো তারাও কিন্তু একজন 1853 সালে একটা তোমার ছেলেকে তোমার দত্তক নেয়। কিন্তু সত্যবিলোপ নীতি প্রবর্তন হওয়ার পরে তারা কিন্তু ঝাঁসি তোমার নিজেদের কবজায় আনতে চায়। আর রানী কিন্তু আত্মসমর্পণ করেনি, রানী কি করে তোমার ঝাঁসির কাছে কল্পিত নামের একটা জায়গায় কিন্তু যুদ্ধে প্রাণ হারান। আর বখত খান তো আমরা দেখলামই, বখত খান হচ্ছে তোমার তিনিও যুদ্ধে তোমার প্রাণ হারান। তারপর দেখো, দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড রিভল্ট অফ 1857, এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে রমেশচন্দ্র মজুমদার। এই দি সিপাহী মিউটিনি অ্যান্ড রিভল্ট অফ 1857, এই গ্রন্থটা লিখেছেন কে? রমেশচন্দ্র মজুমদার। কে লিখেছেন? রমেশচন্দ্র মজুমদার। এই বইটাকে অনেক সময় শুধুমাত্র 1857 নামেও আসে, যে 1857 গ্রন্থটির রচয়িতাকে রমেশচন্দ্র মজুমদার বা আর.সি. মজুমদার। আর.সি. মজুমদার। ঠিক আছে, আর.সি. মজুমদার কিন্তু এই সিপাহী বিদ্রোহের সম্পর্কে বলেছে যে এটা না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ। তোমার বিনায়ক দামোদর সাভারকর যেরকম বলছে যে এটা প্রথম স্বাধীনতার যুদ্ধ, এটা পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ, রমেশচন্দ্র মজুমদার তার 1857 মহাবিদ্রোহ নিয়ে যে বইটা লিখেছেন দি সিপাই মিউটিনি অ্যান্ড রিভল্ট অফ 1857, তাতে তিনি বলছেন যে না এটা প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ। তারপরে দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের পর নেপালে আশ্রয় গ্রহণ করেন নানা সাহেব ও বেগম হজরত মহল। ঠিক আছে, নানা সাহেব নেপালে আশ্রয় গ্রহণ করেন, মানে নেপালে অ্যাকচুয়ালি তারা পালিয়ে যায়, নানা সাহেব আর বেগম হজরত মহল। বেগম হজরত মহল কিন্তু মেহেকপুরী নামেও কিন্তু পরিচিত। তারপরেরটা কি বলেছে দেখো, আর বেগম হজরত মহল কিন্তু লখনৌর যে কেন্দ্রটা ছিল, মানে বিদ্রোহের কেন্দ্র বা আন্দোলনের কেন্দ্র, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল, তিনি মেহেকপুরী নামে পরিচিত ছিল। গোয়াতে বিদ্রোহীদের নেতৃত্ব দেন দীপুজি রানে। কে? দীপুজি রানে, গোয়াতে দেন দীপুজি রানে। আর পরের পয়েন্ট দেখো, ঐতিহাসিক বিপিন চন্দ্র সিপাহী বিদ্রোহকে প্রথম মহান স্বাধীনতা সংগ্রাম বলেছেন। ঠিক আছে, আচ্ছা স্টুডেন্ট, তোমরা কিন্তু কি করো না, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার জয়েন করো। এখানে যে কোনো আপকামিং এক্সামের জন্যই কিন্তু তোমরা নিজেদেরকে আরো অনেক ভালো মতো প্রিপেয়ার করতে পারো।
শুধু প্রিপেয়ারই নয়, এই যে আমাদের সপ্তাহে মক টেস্ট গুলো হচ্ছে বা সপ্তাহে যে তোমার ক্লাসগুলো হচ্ছে, তার মাধ্যমেও কিন্তু তোমরা নিজেদেরকে জাজ করতে পারো যে তোমরা এক্সামের জন্য ঠিক নিজেদেরকে কতটা প্রিপেয়ার করছো। তোমরা আমাদের বইগুলোকে পারচেস করো, বইগুলোতে প্রত্যেকটা টপিক কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। প্রত্যেকটা ক্লাস তোমরা জয়েন করো, ক্লাসগুলো দেখো, ক্লাস শেয়ার করো, ঠিক আছে, ক্লাসে কমেন্ট করো যে ক্লাস তোমাদের কেমন লাগছে। আর আমাদের কোচিং সেন্টার সম্পর্কে যে কোনো কিছু জানার জন্য তোমরা কিন্তু নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, এবং যে কোনো ইনফরমেশন কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে। টিল দেন, টেক কেয়ার।